আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা আমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের যে প্রথম অধ্যায় পড়াচ্ছিলাম আমি, সেটার পার্ট ৬ বা পর্ব ৬ নিয়ে চলে এসেছি আমাদের সামনে। আসসালামু আলাইকুম সকলকে। তো চলো আমরা আর দেরি না করে শুরু করি। আচ্ছা, তো আমরা পড়েছিলাম এর আগের দিন ঠিক অ্যানেলিডা পর্যন্ত। তো আজকে আমরা আর্থ্রোপোডা থেকে শুরু করব। আর্থ্রোপোডা হলো আমাদের বইয়ে যেগুলো পর্ব দেওয়া আছে তার মধ্যে উল্লেখিত ৬ষ্ঠ পর্ব। তো আর্থ্রোপোডা প্রাণীটি ৩টি অংশে এদের শরীর বিভক্ত। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কয়টি অংশে এদের শরীর বিভক্ত। এটা এমসিকিউ আসবে এবং নিজেরও তোমার লিখতে লাগবে। সেটা বলা আছে যে বক বক্ষ, উদর, মস্তক বা মস্তক, বক্ষ আর উদর। তো এই জিনিসটা কি ভাইয়া? তোমাদের প্রশ্ন যদি এটা হয় তো উত্তর দেওয়ার জন্য আমি আছি। তো চলো দেখি। এই যে তেলাপোকাটাকে দেখতে পাচ্ছ, এটাকে যদি আমরা টা ভাগে করার চেষ্টা করি, চোখ, বক্ষ, আম এই অনেকটা এরকম যে এইটা কিন্তু মস্তক মানে কিন্তু মাথা, হ্যাঁ? মস্তক মানে আম মাথা, ঠিক আছে? মস্তক মানে মাথা। তো এই যে এই অংশটুকু তেলাপোকার যে মাথাটা এটাই একটা অংশ যেটা হলো মস্তক। আর এই যে বক্ষ মানে হলো বুক, এটা হলো বক্ষ, আ বক্ষ। আর উদর মানে হলো পেট। এই অংশটুকুকে পেট ধরা হয় তেলাপোকার। তো এটা। তো এরকমভাবে এই প্রজাপতি যদি ধরতে চাই, তাহলে এই যে এটা হলো প্রজাপতির মস্তক। একইভাবে এটা হলো প্রজাপতির বক্ষ। এটা হলো প্রজাপতির উদর হবে। বুঝেছো? তো এই ৩ টা অংশে ভাগ করা হয়। আচ্ছা। তাহলে ৩ টা অংশে ভাগ করা হয় আমরা জেনে গেলাম। আর এরপরে হলো আমাদের যেটা জানতে হবে সেটা হলো লেখা আছে সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। তো সন্ধিযুক্ত উপাঙ্গটা আসলে কি? এই বিষয়ে আমাদেরকে যদি ধারণা অর্জন করতে হয় তাহলে আগে আচ্ছা তুমি বলো সন্ধি মানে কি? সন্ধি মানে তোমরা ক্লাস 7 এ কিন্তু এটা ওটাকে কি বলে? ব্যাকরণ ২য় পত্রে পড়েছিলে যে সন্ধি মানে হলো ধ্বনির মিলন, তাই না? তো অনেকটা ওরকমই কিন্তু সন্ধি মানে কিন্তু আরেকটা মিনিং আসে। সেটা কি যুক্ত হওয়া বা যুক্ত থাকা। তো এই জিনিসটা ওরকমই এবং উপাঙ্গ মানে হলো বিশেষ কোনো একটা অঙ্গ হিসেবে ধরো মনে করো যে বিশেষ কোনো অঙ্গ সম্পর্কে বলা হয়েছে। তো এই সন্ধিযুক্ত উপাঙ্গ আম হলো আসলে সন্ধিযুক্ত উপাঙ্গ সন্ধিযুক্ত উপাঙ্গ। এই যে তুমি এই যে তেলাপোকার আমরা এই পাটাকে টার্গেট করে নিলাম, ওকে? এই পাটাকে টার্গেট করে নিলাম। এখানে তুমি কেটে দাও ধরো। এখানে কিন্তু একটা অংশে বিভক্ত না, আবার এইখানে এসে একটা অংশে বিভক্ত, আর এইখানে এসে একটা অংশে বিভক্ত না। এখানে একটা অংশ, এই ঠিক এখানে একটা অংশ, এখানে একটা অংশ, শেষ হয়ে গেল। এখানে এই যে এইখানে একটা অংশ, এইখানে একটা অংশ, এখানে একটা অংশ, এইখানে একটা অংশ। তো এই যে অংশ অংশ উপাঙ্গ মানে হলো পা ধরতে পারো তোমরা, লেগস, পা, ঠিক আছে? উপাঙ্গ মানে হলো ধরো পা আরকি। টু বি অনেস্ট এরকমই আসলে ধরা হয়। উপাঙ্গ মানে পা। কিন্তু উপাঙ্গ কেন বলা হয়? বিভিন্ন অংশে বিভক্ত। বিভিন্ন অঙ্গ একটা অঙ্গই বিভিন্ন অংশে বিভক্তর জন্য এটাকে উপাঙ্গ বলা হয়। ওকে? মাথায় থাকে একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা। কতটা থাকে তাহলে? ২ টা। যদি বলে কয়টা থাকে? তাহলে হবে হলো যে ২ টা। যদি বলে আম যে আসলে কয় জোড়া? তখন কিন্তু হবে ১ টি, ওকে? এই জিনিসটা মাথায় রাখবা। টিক মার্ক দিয়ে রাখলাম। আর পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষী মানে হলো যদি সরল কথায় বলতে যাই তাহলে হবে হলো জটিল চোখ। জটিল চোখ, জটিল চোখ। ওকে? এই তুমি এই প্রজাপতির দিকেই লক্ষ্য করো। এই তেলাপোকার দিকে লক্ষ্য করো। চোখ কি আছে এদের আসলে? এদের অসংখ্য মানে ২-৩ মানে ২ টা চোখ তো আছেই কিন্তু চোখের মধ্যে আরো অনেকগুলো চোখ না? তুমি নিজের চোখের দিকে আয়নায় যেয়ে তাকাও। হ্যাঁ, তুমি দেখতে পারবা যে তোমার চোখে মানে চোখ তো ২ টাই এর মধ্যে ২ টা মণি আছে জাস্ট। বাট ওদের যদি চোখের ২ টা চোখই থাকলো শুধুমাত্র আমি ধরে নিলাম, হ্যাঁ, মেনে নিলাম ২ টা চোখ আছে তেলাপোকার। কিন্তু
চোখের মধ্যে যেগুলো মণি বা যেগুলো তোমার 2টা মণি আছে বড় বড়, ওদের যদি মণি দেখতে যাও ভাই, তাহলে মিনিমাম 50টা পাবা, মিনিমাম। 2 চোখে তার মানে 100টা আছে তাও। তো ওই জন্য ওটাকে বলা হয় হলো পুঞ্জাক্ষী। আর অ্যান্টেনা বলতে কিছু বোঝানো লাগবে না, আমি জানি। মানে অ্যান্টেনা দেখতে দেখতে ছোটবেলা থেকে পড়তে পড়তে আমরা অভ্যস্ত না? এই যে এই জিনিসটা হলো, তাও এই যে বলে দিই, এই যে অ্যান্টেনা সুরের মতো যেটা তেলাপোকার বের হয়ে গেছে, এটা হলো অ্যান্টেনা। তো এই পুঞ্জাক্ষী জিনিসটা আমি বললাম, ও আসলে অনেকটা ওটাই। আর আরেকটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আম, সেটা হলো এই যে তোমাদের এই যে মাছি আছে না, মাছির চোখ অনেক সময় আমরা কিন্তু আম, ইয়াতে দেখি, কি বলে ওটা, কার্টুনে দেখেছি, তাই না? তো এই কার্টুনে দেখা যায় যে মানে মাছি কিন্তু অনেকগুলো চোখ, মানে চোখের মধ্যে যদি জুম করে তাহলে নিজেকে জুম মানে অনেক বেশি বার দেখে। ওটাই হলো মূল কারণ, যে মানে মাছির অনেকগুলো চোখ আছে, ওটা হলো পুঞ্জাক্ষী। ওটা মানে এডুকেশনাল একটা থটস থেকেই বের করা। যেমন আমি তোমাদের ওই যে রিজেনারেটিভ সম্পর্কে পড়িয়েছিলাম, যে হাইড্রাও রিজেনারেট করতে পারে, তারপরে পরিফেরাও নিজে রিজেনারেট করতে পারে, মানে এগুলো পর্বের প্রাণীগুলো। তো ওখান থেকেই কিন্তু তোমার হলো রিজেনারেটিভ যে ক্ষমতা টমতা, এগুলার হলো মানে ধারণা নেওয়া, যেগুলো তোমার মুভি টুভি দেখো, যেগুলো মানে ইমমর্টাল থিংস হ্যান ত্যান এসব, যে মেলো রিজেনারেট করে গেলো, মানে হাত কেটে দিল হাত আবার জন্মায় গেলো, এগুলো চিন্তা কিন্তু ওখান থেকেই আনা। হ্যাঁ, নরম দেহ। এদের দেহ কেমন ভাইয়া? এদের দেহ হবে নরম, এদের দেহ নরম কিন্তু কাইটিন সমৃদ্ধ। আর কাইটিনটা আবার কেমন? কাইটিনটা কিন্তু আবার শক্ত আবরণী। ওকে, দেহ নরম, নরম দেহ। দেহ কেমন? দেহ হলো নরম কিন্তু কাইটিন সমৃদ্ধ। আর এই কাইটিনটা কেমন? শক্ত আবরণী দ্বারা আবৃত। মানে কাইটিনটা শক্ত। হ্যাঁ, মানে তোমার নরম দেহের মধ্যে বাইরে একটা শক্ত শেল আছে অনেকটা এরকম। ম্যালপিজিয়ান নালিকা নামক রেচনাঙ্গ বিদ্যমান, যেটা কিন্তু ফ্লেম সেল ছিল হলো প্লাটিহেলমিনথেসের বা ফ্লেম সেল বা শিখা অঙ্গ, শিখাকোষ বা শিখা অঙ্গ। এবং নেফ্রিডিয়া ছিল হলো এই অ্যানেলিডা পর্বের, এই যে আমরা দেখে আসি নেফ্রিডিয়া। আর এই যে আমরা পেয়ে গেলাম শিখাকোষ, এই যে শিখাকোষ ফ্লেম সেল, এই যে হলো তোমার নেফ্রিডিয়া। ওকে, তো লেটস গো। আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে দেহে রক্তপূর্ণ গহ্বর হিমোসিল থাকে। ওকে, তো এই রক্তপূর্ণ গহ্বর আমি তোমাদের আগেই বলেছিলাম না, HEAM, হিম মানে রক্ত, এবং সিল মানে গহ্বর। এই হিমো ও সিল, এখানে জাস্ট ও লাগায় দাও, এটার সাথে প্লাস আর এটা হলো এটার সাথে প্লাস। হিম ও সিল মানে রক্ত গহ্বর যেখানে। আচ্ছা, তুমি যদি একটা রক্ত গহ্বর নাও, তার মধ্যে রক্ত থাকা স্বাভাবিক না, তার মানে রক্তে পূর্ণ, তাই রক্তপূর্ণ গহ্বর হলো হিমোসিল। প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া, এগুলো হলো এগুলোর উদাহরণ। এই যে ছবি আছে, ছবি দিয়েও মনে রাখতে পারো তোমরা। এখানে বই থেকে কিছু দেখার আছে নাকি দেখি। এই যে সিলম, সিলম মেবি তোমাদের পড়িয়েছিলাম যে আহ, আহ, মানে বহুকোষী যেগুলো প্রাণী থাকে, এগুলোর পৌষ্টিক নালী আর দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিলম বলে। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আর কম মার্কে আসতে পারে সিলম কাকে বলে। তাহলে বহুকোষী প্রাণীর পৌষ্টিক নালী আর হলো যে দেহপ্রাচীর আছে, এর মধ্যবর্তী যে ফাঁকা স্থান, একে বলা হয় হলো সিলম। আর এই যে হিমোসিলের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়, কি প্রবাহিত হয়? রক্ত প্রবাহিত। হিমোসিল মানে কি? রক্ত গহ্বর। এই জন্য অবশ্যই প্রাণী জগতে আর্থ্রোপোডা প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি। এটা তোমাদের আম, ইয়াতে দেওয়া ছিল, সভা বাসস্থানে। ওটা একটু দেখে নিও। চলো আমরা পরবর্তীটা সম্পর্কে পড়তে চাই। কি ব্যাপার, বের হয়ে গেছে? ওকে, ভারী ভালো। 7 নাম্বার, মলাস্কা। দেহ নরম, এদের দেহ অবশ্যই নরম হবে, এই জিনিসটা মাথায় রাখবা। দেহ সাধারণত শক্ত খোলের দ্বারা আবৃত। ওদের কিন্তু কাইটিন সমৃদ্ধ দেহ। হ্যাঁ, মানে দেহ নরম ওদেরও, মানে আর্থ্রোপোডার। কিন্তু দেহ কি? কাইটিন সমৃদ্ধ হয়, কাইটিনটা শক্ত। কিন্তু এদের দেহ নরম কিন্তু দেহটা শক্ত খোলসে আবৃত। কাইটিন বা অন্য কোনো বিশেষ কিছু নেই, তবে এদের একটা শক্ত খোলস আছে। ওকে, এই খোলস মানে কি আসলে শেল আর কি, বুঝলা? তো এই শক্ত এই যে খোলস আছে, এই যে দেখো, এটা হলো এই যে শেল। কি শামুকের ছবি, স্নেইল যেটাকে আমরা বলি, অনেকে যারা ইংলিশ জানো, এই যে মজার বিষয়, স্নেইল বলে এটাকে, স্নেইল। ওকে, পেশিবহুল পাদে চলে। তো এই যে এখানে দেখো উঠছে, তো সে কিন্তু খুব ধীর। তো তো আমাদের যেগুলো হাত পা বা পেশি থাকে, আমাদের পেশি তো আছে, কিন্তু আমরা কিন্তু পায়ের তালু দিয়ে চলি, তাই না? যে এখানে এই যে এটা ধরলাম, এটা আমাদের পা, ড্রয়িং এখানে খুবই বাজে, নট এভার।
এটা হলো ধরলাম রাস্তা। তো আমরা কিন্তু নিচের অংশটাতে চলি, তাই না ভাইয়া? যে পায়ের নিচের অংশটাকে তালুটা কিন্তু তোমরা দেখবা যে অতটা মানে না, ভারী না। কারণ এখানে যে লাগলে এখনই দেখো, সমস্যা নেই। এখানে যে টিস্যুটা থাকে বা এখানে যে মানে আম কোষ বা টিস্যুতে গঠিত, এটা অত্যন্ত নরম হিসেবে ধরা হয়। তো সেজন্য মানে তেমনটা ভারী না হয় খুবই সহজে চলাচল করা যায়। কিন্তু এখানে বলাই আছে কিন্তু পেশিবহুল পা। কিন্তু তুমি পেশি কি? পেশি মানে মাসল না? তুমি জানো না? মাসল, এই যে মাসল, তুমি মাসল দেখিয়ে বেড়াও তোমার বন্ধুদের যে আমার এই দেখ মাসল হয়ে গেছে, তুমি বলো জিমে যাবো, মাসল বানাবো, ভাব মারবো। তো ওরকম মাসল মানে পেশি, মাসল মানে আমরা পেশি না বলে মাসল বলে বেশি অভ্যস্ত বাঙালি। তাও তো যাই হোক, তোমার এই পায়ের তালুর থেকে ঠিক একটু উপরের অংশে রয়েছে হাড়, তাই না? তো এই হাড়ের উপরে এই যে মানে মোটা মোটা এই যে যে তোমার পায়ের অঙ্গগুলো আছে, দেখাতে পাচ্ছি না তো আর, বা তোমার বাইসেপস ট্রাইসেপস, এই যে হাতের মানে ঘাড়ের নিচে যে অংশটা আছে, এটা কিন্তু পেশি আসলে। তো এই পেশিটা কিন্তু অনেক শক্ত। হ্যাঁ, তো ওর মানে শামুক, আমি কেমনে আঁকাই এখন, এই এটা ধরলাম, জাস্ট খুবই বাজে হচ্ছে এখনো, জাস্ট বুঝে নাও। আম, এটাকে আমরা ধরলাম একটা শামুক, ওকে? তো এই শামুক হে, তো এই শামুকটা হয় কি যে শামুকের এই কালার চেঞ্জ, ওকে, শামুকের যে এই অংশটা, এটা এই সম্পূর্ণ এই অংশটাই হলো তার পেশিতে গঠিত। এজন্য সে খুব ধীরে যায়। তবে দেহটা মানে একটু স্যাঁতস্যাঁতে টাইপের, তো এজন্য মানে এই যে দেখো, এটা কিন্তু গাছের ডালের সাথে ঝুলে আছে, মানে ঝুলে ঝুলে ধীরে ধীরে যাচ্ছে। এই এইটাই হলো মূল কারণ। তো এটা জানো, ভালোভাবে মাথায় রাখো, ফুসফুস বা ফুলকা সাহায্যে শ্বাস নেয়, মানে দুইটা নিয়ে শ্বাস নিতে পারে। তবে দুইটা আছে যে বিষয়টা এমন না। তবে মানে আম, কিছু প্রাণী আছে ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়, কিছু প্রাণী আছে ফুলকার সাহায্যে শ্বাস নেয়। তাহলে কোন প্রাণী ফুলকা ও বা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাস নিতে পারে, তখন কিন্তু এটা হবে মলাস্কা পর্বের প্রাণী ভাইয়া। তো এটা সম্পর্কে জানলাম। আর এটাকে তোমার হলো পেশিবহুল পা, তো এটাকে মাংসল পদও বলা হয়। কি ভাইয়া? মাংসল পদ বলা হয় আর কি এটাকে, বায়োলজিতে। যদি পরবর্তীতে পড়ো ও বায়োলজি নিয়ে, তখন জানতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এটা নিয়ে জানার কিছু যদি থাকে, তাহলে সেটা হলো একমাত্র ম্যান্টল দ্বারা আবৃত। এদের নরম দেহ ম্যান্টল দ্বারা আবৃত। তাহলে একটা জিনিস কিন্তু এখানে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এই যেটা মাংসল পাদে চলে, মাংসল পদ বললাম তো, পদ মানে হলো পা আবার বায়োলজিতে। আর যে সমস্ত প্রাণীকে এটা পড়ে, ওকে, এই জিনিসটা, আমার দুইটা জিনিস মাথায় রাখো। তাহলে এদের কি ভাইয়া? এদের হলো দেহ মেন্টল দ্বারা আবৃত, মেন্টল, এদের দেহ মেন্টল দ্বারা আবৃত। আর এদের দেহ কাইটিন সমৃদ্ধ, শক্ত দ্বারা আবৃত। এদের দেহ খণ্ডায়িত, এদের দেহে কিছু নাই ওরকম। তবে আমাদের এদিকে কার যেন, কাইটিন তো না, কিউটিকল, এদের দেহে যে কিউটিকল দ্বারা আবৃত। তাহলে 3 নম্বর পর্বের প্রাণী বা প্লাটিহেলমিনথেস হলো কিউটিকল দ্বারা আবৃত। আর 5 নম্বর পর্বের প্রাণী অ্যানিলিডা, নাথিং। 6 নম্বর পর্বে আর্থ্রোপোডা হলো কাইটিন সমৃদ্ধ, শক্তমেরুদণ্ড দ্বারা আবৃত। আর 7ম পর্বের আমাদের মলাস্কা কিন্তু মেন্টল দ্বারা আবৃত, ওকে, এই যে মেন্টল দ্বারা আবৃত। আর এদের যেভাবে চলে সেটাকে মাংসল পদ বা মাংসল পা বলে, ওকে। আমরা কেনোডার্মাটায় চলে যাই, পরে পর্ব। চলো চলো, একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা এমন একটা পর্ব, যে পর্বে তুমি মানে তুমি, আমি ভাই তোমাকে এই যে এত কিছু বললাম, তো এত কিছুর মধ্যে তুমি এই একটা ছবি মাথায় রাখার চেষ্টা করবা, যে এদের দেহ, এই যে এই এই ছবিটাও পারলে মাথায় রাখো। এই যে পেশিবহুল পা আছে, দেহ নরম দেখে, তুমি জানো ভাই শামুক বা এই যে ঝিনুক এটার উদাহরণ, তো তো শামুক বা ঝিনুকের দেহ নরম হবে, কিন্তু এটা শক্ত খোলসে আবৃত। খোলসের সাথে আবার এদের দেহ সব মেন্টল দ্বারা আবৃত, ঠিক আছে? মাংসল পাত দ্বারা চলে, ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়, ওকে? তোমার ছবি দেখে মনে রাখার চেষ্টা করবা। যেমন তোমাকে আমি এখন বলবো দেহ কাঁটাযুক্ত, এটার ভিত্তি কি? এই দেখো, দেহ কাঁটাযুক্ত, পাশের তারা মাছটাকে তুমি জাস্ট দেখো, এই যে দেহ, এই দেহ কাটা 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 কাটা, কত কাটা কাটা, মানে অসংখ্য, এই যে কাটা কাটা। কিন্তু এটা কিন্তু দেহের বাইরে না, হ্যাঁ, মানে দেহের বাইরেই, কিন্তু মানে সম্পূর্ণ দেহ বা বিষয়টা অমন না, হ্যাঁ। দেহ, এই যে দেহ ত্বক,
মানে দেহের যে ত্বক আছে এটা কাঁটাযুক্ত। আচ্ছা, দেহ ত্বক কাঁটাযুক্ত, এটা আমরা বুঝলাম। আর দেহ ৫টি সমান ভাগে ভাগ করা যায় পঞ্চঅরীয় প্রতিসাম্য। এই জিনিসটা আমাদেরকে অরীয় প্রতিসাম্য, এটা তোমাদের বইয়ে যেটা আছে এটাই পড়ো। হায়ার সেকেন্ডারিতে যেটা আছে ওটাকে প্রতিসাম্য, তাকে বলা হয় হলো এটা সিমেট্রি। ইংলিশ টার্ম বলে দিলাম সিমেট্রি। তো এই সিমেট্রি জিনিসটা ভাই বুঝতে গেলে মিনিমাম তোমাকে আধ ঘন্টা বোঝানো লাগবে, তো আমি ওটাতে যাচ্ছি না। তো যে সমস্ত প্রাণীকে এদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার দুইবার তাদেরকে অরীয় প্রতিসাম্য বলে। যেমন তারা মাছ, এটুকু মনে রাখো, তোমার হয়ে যাবে। যে সমস্ত প্রাণীকে এদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর, কেন্দ্রীয় অক্ষ কি বুঝি আমরা, চলো। এই যে এই বরাবর একটা, হ্যাঁ, এই যে এই বরাবর একটা কেন্দ্র, কিন্তু এটা, হ্যাঁ, কেন্দ্র কিন্তু এটা, কেন্দ্র দিয়ে এই দিকে, এই যে কেন্দ্র কিন্তু এইটা, ওকে, কেন্দ্র কিন্তু এইটা, এই যে কেন্দ্র, হ্যাঁ, ধরে নিলাম এটা কেন্দ্র। আমরা এখন আমরা আঁকাকিতে যাই। এই যে কেন্দ্রীয় অক্ষ বরাবর এইখানে কিন্তু এই পর্যন্ত দিলাম, এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, তাই না? মাঝখানে আমরা পাঁচবার কিন্তু বিভক্ত করতে পারছি, ওকে। তো এই যে মানে কেন্দ্রীয় অক্ষ বরাবর যে আমরা একাধিকবার সমান দুই অংশে ভাগ করলাম, এটাকেই সমান দুই অংশ কেন বলছি, তুমি এই যে এখানে একটা স্টারফিশ আমি আঁকাই, এই যে আঁকালাম, হ্যাঁ, একটু ব্যাকা তেরা হয়েছে, বুঝে নাও। এই যে আমি যদি এখন এইখান থেকে এই পর্যন্ত, এই যে এই জিনিসটা যদি সোজা থাকতো, এই যে, হ্যাঁ, তাহলে কিন্তু কেন্দ্র বরাবর গেল কিন্তু সমান, কেন্দ্র বরাবর গেল কিন্তু এদিকে কিন্তু সমান, হ্যাঁ, কেন্দ্র বরাবর যে সমান, কেন্দ্র বরাবর যে সমান। আর এখানে কয়বার আমি দিলাম, নিচে একবার দিয়েছি একবার, এদিক থেকে দিলাম একবার দুইবার, এদিক থেকে আরেকবার দেওয়া যেত তাহলে তিনবার, এদিক এই পাশ থেকে দেওয়া যেত চারবার, এই পাশ থেকে দেওয়া যেত পাঁচবার। তো একাধিকবার দিলাম আর সেই সংখ্যাটা হলো ৫। একাধিকবার দিচ্ছি এই যখন, সেটা হচ্ছে হলো অরীয় প্রতিসাম্য। আর যতবার দেওয়া যায় মানে একাধিকবার যদি দেওয়া যায় তাহলে অরীয় প্রতিসাম্য। তাহলে কি ভাইয়া? অরীয় প্রতিসাম্য। আর এই অরীয় প্রতিসাম্যের উপরে আবার থাকে হলো তোমার হলো মানে কত অরীয় প্রতিসাম্য হবে সেটা নির্ভর করে। মানে এটা কেন বললাম আবার, এই যে আমি এখানে কিন্তু উল্লেখ করে রেখেছি এটা হলো পঞ্চ অরীয় প্রতিসাম্য, কারণ আমি ৫ বার ভাগ করতে পারছি। ৫কে পঞ্চ বলা হয়, এটা তুমি ক্লাস 3-4 পড়েছো। তো দ্বি দ্বিঅরীয় প্রতিসাম্য হয় কি না, এখানে কিন্তু উল্লেখ করাই আছে এই জিনিসটা, মানে ভুল করেও ভুল করা যাবে না। যে এদের দেহকে কেন্দ্রীয় করবার একাধিকবার অসমান দুই অংশে একাধিকবার, মানে একের অধিক এবং দুইয়ের অধিক আর কি, দুইবার যদি ভাগ করা যায় তাহলে ওটাকে মানে আম, আহ, ইয়া বলে অরীয় প্রতিসাম্য, ওটাকে অরীয় প্রতিসাম্যই বলবো। মানে দুইয়ের উপরে যখন দ্বিঅরীয় প্রতিসাম্য, তৃতীয় প্রতিসাম্য, চতুরীয় প্রতিসাম্য, পঞ্চরীয় প্রতিসাম্য। কিন্তু যখন মানে একবার করা যায় তখন ওটাকে হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলা হয়, ওটা হলো আরেকটা আছে। তো 2+, এই জিনিসটা মাথায় রাখতে হবে, দুইয়ের অধিক হতে হবে। পানি সংবহনতন্ত্র থাকে, এই জিনিসটা তোমাদের সিরিয়াসলি প্রশ্নে আসার কথা, যদি টিচার চায় আমার মনে হয় প্রশ্নটা করতে পারে। তো এই যে এই জিনিসটা যে এটা আসলে কেমন, এটা হলো কেমন ভাইয়া, এটা হলো দ্বিঅরীয় প্রতিসাম্য, সরি পঞ্চঅরীয় প্রতিসাম্য। আর এর হলো মানে বিশেষ কিছু বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে পানি সংবহন তন্ত্র নালীপদের সাহায্যে চলাচল করে। তাহলে তোমাদের মলাস্কা চলে পেশিবহুল পদের সাহায্যে, এটা চলে সন্ধিযুক্ত পা দিয়ে মানে আর্থ্রোপোডা, অ্যানেলিডা চলে প্রতিটা খণ্ডে যে সিটা আছে সেটার সাহায্যে। এরা আর এরা চলাচল, এখানে কিছু বলা নাই, এরা চলাচল কিছু বলা নাই, এরা না, এদের চলাচল আছে। এদের চলাচল কি দে ভাইয়া? নিডোসাইট নামক বিশেষ কোষ দেয় না, নিডোসাইট, এই যে নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে, এগুলো কিন্তু চলনেও সাহায্য করে। ওকে, আমরা পড়েছিলাম। আরেকবার তোমাদের রিমাইন্ড করিয়ে দিলাম। এখন আমরা চলো নিচের দিকে যাই। আর এই যে তো পানি সংবহন তন্ত্র যেটা, এটা 100% ইম্পর্টেন্ট, আমি মানে বারবার করে বলে দিচ্ছি, পড়ে নিবা। পানি সংবহন তন্ত্র নালীপথ টিক মার্ক দিয়ে রাখলাম। আবার আর এই যে পূর্ণাঙ্গ পানিতে অঙ্কীয় পৃষ্ঠ, পূর্ণাঙ্গ প্রাণীতে যখন মানে এটা একটা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয় তখন এটার অঙ্কীয় ও পৃষ্ঠদেশ, অঙ্কীয় বানানটা ভুল আছে এখানে, মানে এটা হয়তো নতুন বানান,
আমার আসলে মনে নেই, তবে শর্টেও আমি যেটা দেখেছি, মানে গাইড বা বইয়ে দেওয়া আছে, এটা দেওয়া আছে অঙ্কীয়, মানে ও কযুক্ত আছে। অঙ্কীয় ও পৃষ্ঠদেশ। অঙ্কীয় দেশ কি, পৃষ্ঠদেশ কি, আমাদের এই জিনিসটা বুঝতে হবে। জিনিসটা খুবই সহজ। তো চলো আমরা এবার সমুদ্র সৈকতটা দেখে দেখি। এই যে এই অংশটা আছে না, এটাকে ধরা হয় হলো অঙ্কীয়। আর পিছনে যে অংশটা থাকে ওটাকে পৃষ্ঠদেশ। মানে তুমি যদি ধরো আয়নার সামনে দাঁড়াও, তুমি নিজেকে যদি সোজাসুজি না দাঁড়াও আয়নার সামনে, তাহলে কিন্তু দেখতে পারবা না। তুমি যখন তোমার মানে মুখ যে অংশে থাকে এটাকে বলা হয় অনেকটা হলো অঙ্কীয় দেশ বা অঙ্কীয় পৃষ্ঠ। আর তোমার যে পৃষ্ঠদেশ, তুমি ধরো আয়না, তোমার সামনে আয়না আছে, আয়নার দিকে মুখ করলা, আয়নার দিকে মুখ করে এখন কি দেখতে পারবা? আয়নার দিকে মুখ করলে তুমি নিজেকে দেখতে পারবা। তাহলে ওইটাই তোমার ফ্রন্ট। অঙ্কীয় মানে হলো এই যে এই অঙ্কীয় মানে হলো ফ্রন্ট আর কি, সহজ ভাষায় বলতে গেলে ফ্রন্ট। আর পৃষ্ঠীয় দেশ যেটা, এটা মানে হলো ব্যাক। তোমার যে শরীরের যে ব্যাক সাইড আছে, মানে তুমি ধরো আয়নার বিপরীত দিকে মুখ করে দাঁড়ালা, তুমি কিন্তু নিজেকে দেখতে পারবে না। কিন্তু তোমার পিঠ পিঠ যে অংশটাতে রয়েছে মেরুদণ্ড, মেরুদণ্ড রয়েছে, এই জিনিসটা তুমি তখন দেখতে পারবা। তো এই জিনিসটাই হলো আসলে তোমার পৃষ্ঠদেশ, মানে পিছের বা ব্যাক সাইড যেটা। আর অঙ্কীয় দেশ যেটা তুমি আয়নায় দেখতে পাচ্ছ নিজেকে হয়তো, সেটাই হলো তোমার অঙ্কীয় দেশ। আচ্ছা, তাহলে তারা মাছ আর সমুদ্র সরষের উদাহরণ। তো আমরা মোটামুটি পর্বগুলো শেষ করলাম। তো আমি আজকেই চলে যাব। তো থ্যাংক ইউ তোমাদের যারা এতক্ষণ এই ক্লাসটা করেছো, এই 8টা পর্ব শেষ করা পর্যন্ত। তবে আমরা এখনই থেমে যাব না। চলো আমরা এখনই চলে যাব শ্রেণীতে। আমাদের থেমে থাকার সুযোগ নেই, তাই নাকি? হ্যাঁ, আচ্ছা। তো এই ফাঁকা রেখেছিলাম যে আহ, আহ, করডাটা, এখন হলো করডাটা আছে। করডাটাকে আবার 3টি মানে পর্বে ভাগ করা হয়। এখন আমরা সেই সাব ফাইলাম গুলোতে পড়বো। এটা কিন্তু ছিল ফাইলাম, তাই না? ফাইলাম। এখন আমরা সাব ফাইলাম পড়বো। এটা হলো ইউরোকর্ডাটা, একটা হলো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রেটা। এটা হলো সাব ফাইলাম পড়বো। সাব ফাইলাম। ওকে, তখন এটা কিন্তু আমরা সেই প্রথমেই জেনে এসেছিলাম তোমাদের বইয়ে, যে আমরা আবার আরেকবার একটু দেখিয়ে দিই। কই কই কই, এই যে এখন আমরা এই যে এইগুলো পড়বো। হ্যাঁ, আমরা কিন্তু এখন করডাটা পর্বের প্রাণীগুলো পড়বো। উপপর্ব, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। হ্যাঁ, তো চলো আমরা পড়ার চেষ্টা করি। এটা আমাদের সামনেই থাক। তো এই ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, তো এই ইউরোকর্ডাটার প্রাথমিক অবস্থা যেটা, এই প্রাথমিক অবস্থায় এদের শরীরে ফুলকা রন্ধ্র থাকে, পৃষ্ঠীয় দেশে ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। ফুলকা রন্ধ্র পৃষ্ঠীয়, পৃষ্ঠীয় মানে পিছনের দিকে, ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। এই যে তোমাদের এইটা হলো মানে এর বাচ্চা অবস্থায় বা ভ্রূণীয় অবস্থার যে ছবি, এটা। হ্যাঁ, তো এটার দিকে তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, ঠিক মতো দেখো, তাহলে তুমি একটু ভালো মতো দেখো, মনোযোগ দাও। এই যে নীল একটা দাগ দিয়ে রেখেছি, এটা কিন্তু এটা এইটুকু অংশকে নির্দেশ করছে না? অনেকটা এই যে মেরুদণ্ডের মতো দেখতে, এটাই হলো নটোকর্ড। মানে খুবই নমনীয়, মেরুদণ্ডের থেকেও অনেকটা নমনীয় একটা অঙ্গ। মানে অঙ্গ বলতে পারবো না আমি, মানে কোষের মতো দিয়ে গঠিত, টিস্যু, অনেকগুলো টিস্যু একসাথে নিয়ে গঠিত। তো এই জিনিসটা মানে পৃষ্ঠীয় দেশে বা পিছনের দিকে থাকে, এই যে এইখান দিয়ে থাকে যখন এই যে পরিণত বয়স হয়ে যায়, এদিক দিয়ে থাকে। তবে এটা একটা মানে হাড়ে পরিণত হয়, মেরুদণ্ড হয় না। মেরুদণ্ড হয় না। তো শরীরে ফুলকারন্ধ ও পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। ফুলকারন্ধ আবার কি? মানে এই যে এখান দিয়ে যে ফুলকার মতো থাকে, মাছে ওই যে গলার দিকে থাকে না, যেগুলো কানকো দিয়ে ঢাকা থাকে, কানকো কি এগুলো পরে বলছি। আর লেজে কেবল লার্ভা দশায় নটোকট থাকে। এই যে এটাই হলো লেজ, যেটা হলো লার্ভা দশায় মানে নটোকট বলছি আমরা, ঠিক আছে? আর ফাঁপা স্নায়ুরজ্জু মানে স্পাইনাল কর্ড, যেটা এই যে এখানে থাকে, মানে এখান দিয়ে সে সংবেদন, মানে তোমাকে যেমন আমি থাপ্পড় মারলে তুমি বুঝবে যে হ্যাঁ আমার থাপ্পড় লাগছে। তো এই জিনিসটা পৌঁছে দেয় কে? তোমার পিঠে, যে মেরুদণ্ড তো চিনো ভাই, মেরুদণ্ড থাকে, ওই মেরুদণ্ডের ভিতরে ছোট মানে একটা তারের মতো থাকে, ওটাকে তোমার স্পাইনাল কর্ড বা স্নায়ুরজ্জু বলা হয়। সম্পর্কে আরো জানতে চাইলে তুমি জানতে পারবা। আম
আহ ক্লাসের টাইমটা প্রবলেম করে দিচ্ছে। আচ্ছা তাও তোমাদের দেখিয়েই আসি। এই যে এইটা, হ্যাঁ, চলে আসলাম আমরা মেরুদণ্ড দেখতে। এই যে মেরুদণ্ড, তো এই মেরুদণ্ডের ভিতরে এই যে দেখো স্পাইনাল কর্ড লেখা আছে না, এই যে এটা হলো স্পাইনাল কর্ড মেরুদণ্ডের ভিতরে আবার কিন্তু, ঠিক আছে। আর এই যে নার্ভ, এই নার্ভ হলো স্পাইনাল কর্ডের সাথে যুক্ত থাকে। তো ওখান থেকে সংবেদন পাঠায় সে আর কি। তো এগুলো আমরা পরবর্তীতে পড়বো। তো এখানে এইটা হলো ওইটা। লেজে কেবল লার্ভা দশায়, কেবল লেজে কেবল লার্ভা দশায় নটোকর্ড থাকে, কেবল লার্ভা দশায় নটোকর্ড থাকে, পূর্ণাঙ্গ অবস্থায় এটি থাকে না। উদাহরণ অ্যাসিডিয়া। অ্যাসিডিয়া কোনটা ভাই? এটা উদাহরণ অ্যাসিডিয়া। ওইখান থেকে উদাহরণগুলো মনে রাখা বেশি ইম্পর্টেন্ট। তবে তোমার সংক্ষিপ্ততে তোমার বলে দিতে পারে যে এটার উদাহরণ কি, বৈশিষ্ট্য কি, লিখে দাও। তো তখন তো প্রস্তুত থাকতেই হবে, তো সবই পড়ে রাখা ভালো। প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ থাকে, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ থাকে, এদের লেজে কেবল লার্ভাদোষে নটোকর্ড থাকে, পূর্ণাঙ্গ অবস্থায় এটি থাকে না। উদাহরণ অ্যাসিডিয়া। এটা হলো কোন পর্ব ছিল? কিন্তু পর্ব ছিল না, এটা কিন্তু উপপর্ব ছিল, যেটা হলো ইউরোকর্ডাটা। মাথায় রাখতে হবে। কিন্তু যদি বলে বসে যে ইউরোকর্ডাটা কোন পর্বের অন্তর্ভুক্ত, তখন কিন্তু লিখতে হবে ভাইয়া কর্ডাটা। ওকে, পরে যাই। সেফালোকর্ডাটা, এদের দেহে সারা জীবন নটোকর্ডের উপস্থিতি থাকে। এদের দেহে নটোকর্ডের সারা জীবন উপস্থিতি থাকে, বা সারা জীবন নটোকর্ডের উপস্থিতি থাকে। দেখতে অনেকটা মাছের মতো, লুকিং লাইক আ ফিশ, নাকি? এই যে দেখো, আসলে মাছের মতো। আম, এই যে সবগুলো একটারই ছবি, কেউ উল্টা পাল্টা ভাবো না। এটা একটু বেশি কাছ থেকে, এটা একটু দূরের থেকে, আর এটা আরো কাছের থেকে। তো এটা কাছের থেকে তোলার কারণ হলো যাতে হচ্ছে মানুষজন বুঝতে পারে। এই যে দেখো, এই সাদা সাদা একটা অংশ আছে না, এটা হলো এর নটোকর্ড, এটা হলো এর নটোকর্ড, বুঝেছো? আর দেখতে কিন্তু মাছের মতোই লাগছে আমার কাছে। তোমাদের কাছে এখন যদি কোনো বিশেষ প্রাণীর মতো লাগে, ভাই আমার কিছু করার নেই, আমার কাছে মাছের মতোই লাগছে। এবং ওটা বৈশিষ্ট্য একটা জোস বৈশিষ্ট্য, যেটা মানে ফ্রিতে পাওয়ার মতো, যে দেখতে মাছের মতো, আর এদের দেহে সারাজীবন মানে নটোকর্ডের উপস্থিতি আছে। এই যে নটোকর্ড, ওকে, ছবিটা দেখে মাথায় রাখার চেষ্টা করো, বা মনে রাখো যে সেফালোকর্ডাটা এই প্রাণীগুলোর হলো দেহ, দেহে সারা জীবন নটোকর্ডের উপস্থিতি থাকে, এবং দেখতে মাছের মতন। আচ্ছা, এরপর ভার্টিব্রাটা সম্পর্কে আমরা পড়বো। আম, তো ভার্টিব্রাটা তোমরা যা আছে ওটা একটু দেখে নিবা, ওটা আসলে লেস ইম্পর্টেন্ট। তবে আমি এই তোমাদের এই যে মানে এটার পরে যে কর্ডাটা দিতে হবে, এটা দিতে ভুলে গেছি। কর্ডাটা সম্পর্কে যদি তোমরা কোনো প্রশ্ন করো, আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো। তাছাড়া আমি আর নিউ করে তোমাদের অ্যাড করছি না। তবে কর্ডাটাটা তোমরা একটু পড়ে নেবে। কর্ডাটার ওই বিষয়গুলো একটু ঝামেলার আছে, তো তোমরা যদি কমেন্টে কোনো কোয়েশ্চেন করো, আমি অবশ্যই অ্যান্সার দিব। আচ্ছা, তো এই জিনিসটা শেষ পরেই আমি ক্লাসটা শেষ করে দিব। যে আচ্ছা, কর্ডাটা প্রাণীজগতের একটি পর্ব। এটি প্রাণীজগতে যে নটোকট, স্নায়ুরজ্জু, গলবিলীয় ফুলকা ছিদ্র আছে, এই তিনটা জিনিসই ইম্পর্টেন্ট। এবং তিনটা জিনিস কি, তোমরা যদি আম, চাও তাহলে আমি বলে দিতে পারি, সেটা কমেন্ট বক্সে, এখানে আর বলা সম্ভব হয় না। আচ্ছা, এটার কর্ডেট নামে পরিচিত, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ভার্টিব্রাটা উন্নত প্রাণী। ভার্টিব্রাটা কেমন প্রাণী ভাইয়া? ভার্টিব্রাটা কিন্তু উন্নত প্রাণী। মানে কেন উন্নত প্রাণী বলছি আমরা ভার্টিব্রাটাকে? ভার্টিব্রাটা যেগুলো আছে, এগুলো সবগুলোর এই যে আমরা তোমার ইয়া পড়লাম, কি এটা, নটোকর্ড। নটোকর্ডগুলো, ওর যে সকল নটোকর্ডই তোমার মেরুদণ্ডে পরিণত হয়। এই যে নটোকর্ড পড়লাম, এই যে ছোট্ট নটোকর্ড পড়লাম আমরা, এই যে নটোকর্ড দেখলাম, নটোকর্ড পড়লাম। এর নটোকর্ডগুলো হলো ভার্টিব্রাটা, মানে এর যে ভার্টিব্রাটার যে শ্রেণীর, ভার্টিব্রাটার উপপর্বের যে শ্রেণীগুলো আছে, এখানে সবগুলো মানে মেরুদণ্ডে পরিণত হয়। এটার কিন্তু এই যে আমরা এই যে এই প্রাণীটা সেফালোকর্ডাটা বললাম, সেফালোকর্ডাটার কিন্তু সারাজীবন নটোকর্ড বিদ্যমান থাকে, ওর কিন্তু মেরুদণ্ডে পরিণত হয় না। আর এটার আবার এই ইউরোকর্ডাটার আবার হাড় হয়ে যায়, ওখানে আবার মানে সারাজীবন মানে মেরুদণ্ডও থাকে না, বা ইয়াও থাকে না, নটোকর্ডও থাকে না। এরা আবার সারাজীবন নটোকর্ডই থেকে যায়। মানে আল্লাহর আল্লাহর সৃষ্টি, এসব সম্পর্কে কিছু বলার নাই। পড়তে আমার মজা লাগে, তোমাদের কি জানি না। তো এই যে এদের দেহে নটোকর্ড শক্ত কশেরুকাযুক্ত মেরুদণ্ডে পরিবর্তিত হয়, যে কথাটা আমি বললাম, যে এদের মেরুদণ্ডে পরিণত হয় আর ওদের হয় না। তাই ভার্টিব্রাটাকে উন্নত প্রাণী বলা হয়। কিন্তু ভার্টিব্রাটার থেকে কিন্তু আবার উন্নত, মানে ভার্টিব্রাটার প্রাণীগুলো উন্নত, তবে কতটা উন্নত, কি উন্নত সেটা জানতে পারবা, বুঝতে পারবা। আগেই বলেছিলাম, উপর থেকে যত নিচে যাবা তত উন্নত হবে প্রাণী।
আচ্ছা, তো ধন্যবাদ ক্লাস করার জন্য। আপাতত এই পর্যন্তই রাখছি, যে কারণ এগুলো তোমাদের পরে দেখাই দিব বা পড়িয়ে দিব।